গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন শিশির বিশ্বাসের লেখা গল্প নীলকুঠির সাহেব ভূত। গল্পের এডিটে দেবার্ঘ রায়, গল্পে এসএফএক্স এবং সাউন্ড মিক্সিং মাইকেল রনি মল্লিক, গল্প পাঠ পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নীলকুঠির সাহেব ভূত। গ্রামের নাম পাইকডাঙ্গা। নামের পিছনে অবশ্য একটা কারণ আছে। ইংরেজ আমলের আগে বাংলায় পাইক বলতে বোঝাতো বিশেষ এক পদাতিক বাহিনীর সৈনিকদের। এক হাতে মস্ত বেতের ঢাল, অন্য হাতে সরকি নয়তো রামদা নিয়ে খালি পায়ে রেড়ে করে তারা ঝাঁপিয়ে পড়ত শত্রুর ওপর। বড় বড় রণপা চেপে মাঠ ঘাট ভেঙে দ্রুত পৌঁছে যেতে পারত রণক্ষেত্রে। অথচ এরা লড়াই করত নিতান্তই খালি পায়। তবু জল কাদার দেশ বাংলায় এই ব্যাপারে জুড়ি ছিল না তাদের। খাস মোগল বাহিনীও রীতিমতো সমীহ করত তাদের। পাইকদের অনেকে বন্দুক চালাতেও ছিল রীতিমতো দক্ষ। বাংলায় 12 ভূঁইয়াদের শক্তির প্রধান উৎসই ছিল এই পাইক বাহিনী। পাইকডাঙ্গা গ্রামে প্রাচীন মানুষ যারা, তাদের কাছে শোনা যায় এক সময় তাদের পূর্বপুরুষ নাকি প্রতাপাদিত্যের পাইক বাহিনীতে কাজ করত। প্রতাপাদিত্যের পতনের পর তাদের কয়েকজন এসে ঠাঁই নেয় এই পাইকডাঙ্গায়। সেই থেকে এই গ্রামের নাম পাইকপাড়া। যে মানুষটি তাদের এই গ্রামে নিয়ে এসেছিলেন সেই হারানঢালি ছিলেন প্রতাপাদিত্যের এক পাইক দলের সর্দার। 2 হাতে লম্বা মোটা বাঁশের লাঠি নিয়ে তিনি নাকি 50 জনের সাথে টক্কর দিতে পারতেন। সরকি ছুঁড়ে ফুঁড়ে দিতে পারতেন 100 হাত দূরের প্রতিপক্ষকে। স্বয়ং জমিদারও খাতির করতেন তাকে। ক্রমে চাষবাস বা অন্য কাজে ভিড় পড়লেও পাইকডাঙ্গার মানুষের তাই খানিকটা প্রচ্ছন্ন গর্বও ছিল। ঠিক এই সময় ঘটল একটা ব্যাপার, তবে পাইকডাঙ্গায় নয়, পাশের গ্রাম হাজিপুরে। তখন ইংরেজদের আমল। কোম্পানির ফরমান নিয়ে হাজিপুরে এসে জাঁকিয়ে বসল 2 নীলকর সাহেব, বড় সাহেব ওয়াটসন আর তার সহকারী জন। সে সময় দেশ ছেড়ে যেসব ইংরেজ এদেশে আসত তাদের বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল অতি অল্প সময়ে 2 পয়সা কামিয়ে নিয়ে আবার লন্ডনে পাড়ি জমানো। ওয়াটসন এদেশে এসেছিল কোম্পানির ছোটখাটো একটা চাকরি নিয়ে। বছর কয়েক সেই কাজ করার পর তার বোধোদয় হলো কোম্পানির কাজে মাইনে বড় কম। তার চাইতে নীল চাষে লাভ অনেক বেশি। অথচ পেটে বিদ্যাবুদ্ধিরও তেমন দরকার পড়ে না। এর মধ্যে এক জুৎসই সঙ্গীও জুটে গেল তার। সে হলো জন নামে এক ছোকরা। অতি অল্প বয়সে বকে যাওয়া জনের বাড়ি ম্যানচেস্টারে। এক মার দাঙ্গায় জড়িয়ে জেলও খেটেছে কিছুদিন। তারপর জেল থেকে খালাস পেয়ে সোজা পাড়ি জমিয়েছিল ভারতবর্ষে। ছোকরার সঙ্গে ওয়াটসনের আলাপ কলকাতায়। দুজনের জমে যেতে এরপর আর দেরি হয়নি। করিতকর্মা ওয়াটসন অনেক খোঁজখবর নিয়েই নীলকুঠি খুলেছিল হাজিপুরে। গ্রামে বা আশেপাশে বেশিরভাগই চাষাভূষ শ্রেণীর মানুষ। এদেশে কাজ করতে এসে ওয়াটসন একটা কথা বুঝেছিল যে এই গরিব মানুষগুলোর ওপর জুলুম করা সব থেকে সহজ। হাজিপুরে নীলকুঠি খুলেই
সাহেব ঢেঁড়া পিটিয়ে দিল। মহামান্য কোম্পানির হুকুম, বিঘে পিছু 6 কাঠা জমিতে নীল চাষ করতে হবে সবাইকেই, আর সেই নীল কিনে নেবে সাহেব। চাষের আগে সেই বাবদ মহানুভব সাহেব অগ্রিম কিছু টাকা অর্থাৎ দাদন দেবেন চাষিদের। নীল চাষ এদিকে নতুন ব্যাপারটা, আগে তাই জানা ছিল না হাজিপুরের মানুষের। গোড়ায় তাই তাদের সন্দেহ হয়নি, কিন্তু বছর ঘুরতেই তাদের আর বুঝতে বাকি রইল না। নামি দাদন, তাতে চাষের খরচটুকু ওঠে না, মাথার ঘাম পায়ে ফেলাই সার হয়। তার উপর নীল বিক্রির সময় যে দাম ধরা হয়, তাতে দাদনের টাকা কেটে হাতে একটা কানা কড়িও জোটে না। প্রতিবাদ করলেই 20 ঘা শ্যামচাঁদ অর্থাৎ চাবুকের বাড়ি, নয়তো সাহেবের বুটজুতোর লাথি। ততদিনে ওয়াটসন সাহেবের নীলকুঠিতে নানা কাজে সামিল হয়ে গেছে বেশ কিছু মানুষ। তাদের কেউ কেউ তেজে সাহেবেরও ওপরে। সাহেব ধরে আনতে বললে তারা বেঁধে নিয়ে আসে। 20 ঘা শ্যামচাঁদের হুকুম হলে লাগিয়ে দেয় 40 ঘা। গ্রাম জুড়ে তাই শুরু হয়ে গেল এক মহা হাহাকার। হাজিপুর পাইকডাঙ্গার মতো নয়, অনেক বড় আর বর্ধিষ্ণু গ্রাম। খোদ জমিদারও বাস করেন এই গ্রামে। উপায় না দেখে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি কিছু একটা বিহিতের জন্য একদিন হাজির হলেন জমিদার বাবুর কাছে। জমিদার হরপ্রসাদ চৌধুরী দাপুটে জমিদার। তার হুকুমে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু খাস বিলেতের সাহেবদের কাছে একেবারে যে কেঁচো তা গ্রামের সাধারণ মানুষের জানার কথা নয়। তাই মিথ্যে আশ্বাস দিয়ে তাদের বিদায় করলেও কার্যক্ষেত্রে জমিদারবাবু কিছুই করতে পারলেন না। বরং খবরটা কানে গেলে সাহেবরা গোসা না করে, তাই সেই দণ্ডেই নায়েবকে ডেকে নীলকুঠির 2 সাহেবকে নেমন্তন্ন করে খানাপিনার আয়োজন করতে বলে দিলেন। ব্যাপারটা বুঝতে হাজিপুরের প্রজাদের বেশি সময় লাগেনি। জমিদারের কাছে বিহিত তো কিছুই হলো না, বরং বিপদ আরও বাড়ল। দিন কয়েকের মধ্যেই নীলকুঠির 2 সাহেবের কাছে পৌঁছে গেল খবরটা। ফল মিলল হাতে হাতেই। একদিন নীলকুঠির দেওয়ান পেয়াদা নিয়ে তারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দিল 6 নয়, এ বছর বিঘে প্রতি পুরো 10 কাঠা জমিতে নীল চাষ করতে হবে, আর এটা সাহেবের হুকুম। আগেই বলেছি বর্ধিষ্ণু গ্রাম হাজিপুর, অনেক শিক্ষিত মানুষও বাস করেন এখানে। তবু প্রতিকারের কোনো উপায় কারুর মাথায় এলো না। মান সম্মান নিয়ে প্রাণ বাঁচাতে অনেকেই তখন গ্রাম ছাড়ার কথা ভাবতে শুরু করেছে। তখনই হঠাৎ একটা ঘটনায় সবকিছু বদলে গেল। হাজিপুরে নীলকুঠি বানালেও ওয়াটসন সাহেব শুধু এই একটা গ্রাম নিয়ে পড়ে থাকতে আসেননি। এই সময় একদিন সাহেব দেওয়ান হরনাথ রায়কে ডেকে পাঠিয়ে পাশে খেলাতপুর আর পাইকডাঙ্গা গ্রামেও দাদন ধরাতে হুকুম করল। হাজিপুরের হাটে হরনাথ রায় খুচখাচ দালালির কাজ করত আগে, কায়ক্লেশে দিন চলত। এখন নীলকুঠির দেওয়ান হয়ে দিন একেবারে পাল্টে গেছে। সাহেবের ফরমান শুনে খানিক ইতস্তত করে তিনি বললেন, বলছিলাম হুজুর, ওই পাইকডাঙ্গার গ্রামটা বাদ রাখলে ভালো। হোয়াট? দেওয়ান হরনাথ রায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই সাহেব যেভাবে হুঙ্কার দিয়ে উঠল, তাতে গলা দিয়ে উত্তর জোগাল না তার। কোনো মতে একটা সেলাম ঠুকে পালিয়ে বাঁচলেন। নীলকুঠি জ্বালাতে হলে অনেক দিকে নজর রাখতে হয়। ওয়াটসন সাহেবেরও ব্যবস্থার কোনো খামতি ছিল না।
এর কয়েকদিন পরেই যে খবর তার কানে এলো তাতে কপালে ভাঁজ না পড়ার আর কোনো উপায় ছিল না। নীলকুঠির দেওয়ানকে তখনই তিনি ডেকে পাঠিয়ে বললেন, ইহা কি শুনিয়াছি দেওয়ান? পাকডাঙ্গার রায়ত নাকি গোল বাকি আছে? গোল বলতে আর কিছুই নয়, পাইকডাঙ্গার চাষির দল নীলের দাদন নিতে আপত্তি করেনি কেউ। খুশি মনেই টাকা গুনে নিয়েছে, কিন্তু এখনও কুঠি থেকে কেউ বীজ নিতে আসেনি। চাষ শুরু করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না, বরং গ্রামের লাঠি খেলার আখড়ায় হঠাৎ যেন অতিরিক্ত উৎসাহ। ছেলে ছোকরার সঙ্গে কাজের ফাঁকে আখড়ায় দেখা যাচ্ছে বড়দেরও। কসরত হচ্ছে সরকি আর রামদা নিয়ে। খবরটা হরনাথের কানেও পৌঁছেছে। সে হাত কুচলে বলল, হুজুর, এই জন্যেই পাইকডাঙ্গায় দাদন ধরাতে মানা করেছিলাম। আসলে জানেন তো, ওটা হলো গিয়ে ডাকাতের গ্রাম। Decoy! Then they should be present. सबको জেলে বন্ধ করিয়ে দেব। সেটাই ভালো হুজুর। সাহেবের কথায় হরনাথ সায় দিল বটে, কিন্তু ভরসা পেল না বড়। দু চারজনকে জেলে পুড়ে যে পাইকডাঙ্গার মানুষকে দমানো যাবে না তা সে ভালোভাবেই জানে। কথা মতো কাজ হলো। ওয়াটসন সাহেবের হুমকিতে নড়ে চড়ে উঠল সদরের পুলিশ দপ্তর। পাইকডাঙ্গায় ধরপাকড় হলো কিছু, চালানো দেওয়া হলো ফাটুকে। চতুর ওয়াটসন সাহেবও সাবধান হলো। তবু এক সন্ধ্যায় ব্যাপারটা ঘটে গেল। জরুরি এক কাজে ওয়াটসন সাহেবকে সেদিন সদরে যেতে হবে। বের হতে গিয়ে তিনি দেখলেন তার ঘোড়াটা মোটেই সুস্থ নয়, কেমন ঝিমোচ্ছে। কুঠিতে ঘোড়া জনেরও একটা আছে। গোড়ায় ওয়াটসন সাহেব ঠিক করেছিল জনের ঘোড়া নিয়েই বের হবেন, কিন্তু জন জানালো কাছে এক কসরা জঙ্গলে তার শুয়োর শিকারে যাওয়ার কথা, ব্যবস্থাও হয়ে রয়েছে। তাই ঘোড়া আজ না নিলেই ভালো হয়। জনের আপত্তি দেখে ওয়াটসন তাই অন্য ব্যবস্থা করলেন। সদরে এভাবে সে আগেও অনেকবার গেছে। মাইল কয়েক দূরে নদীর ঘাট, সেখান থেকে নৌকো পাওয়া যায়। সাহেব তাই চারজন বেয়ারার এক পালকির ব্যবস্থা করে সেই পথ ধরল। সঙ্গে চলল লাঠি সরকি হাতে জবরদস্ত দুজন লাঠিয়াল পেয়াদা। নৌকায় যাওয়া আসা। সদরে কাজ সেরে ফিরতে ওয়াটসনের সেদিন সন্ধে পার হয়ে সামান্য রাত হয়ে গিয়েছিল। জনকে বলে রেখেছিল বিকালে ঘাটে ঘোড়া নিয়ে অপেক্ষা করতে, কিন্তু দেখা গেল জন আসেনি। এদিকে সকালের পালকি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাছেই কাহার পাড়া, কিন্তু সেখানেও তো কোনো পালকি পাওয়া গেল না। বায়না পেয়ে সবাই অন্য গ্রামে চলে গেছে। অগত্যা সঙ্গী দুজন পেয়াদা নিয়ে ওয়াটসন হাঁটা পথেই রওনা হলো। পথ মানে মাঠের আল, তবে জ্যোৎস্না রাত, আকাশে ফুটফুটে চাঁদ। তাই অনেকটাই ভরসা পেল সাহেব। সামনে পেছনে অস্ত্র হাতে দুজন পেয়াদা, মাঝে ওয়াটসন সাহেব। অতিরিক্ত সতর্কতা হিসাবে কোমরের পিস্তলটা হাতে নিয়ে রেখেছেন। বেশ দ্রুত পা চালিয়ে সবাই তখন প্রায় নীলকুঠির কাছে এসে পড়েছে। সামনে নদীর এক মরা খাত। বর্ষায় সামান্য জল হলেও সারা বছর শুকনো খটখটে। পাশেই প্রাচীন এক শ্মশান, তারপরেই বড় একটা ফাঁকা মাঠ। লোকের মুখে সেই মাঠের নাম এখন কুঠিবাড়ির মাঠ। সেই মাঠের শেষে নীলকুঠি। ওয়াটসন সাহেব দুই লাঠিয়াল পেয়াদা নিয়ে সবে সেই মরা নদীর খাত পার হয়ে শ্মশানে পা দিয়েছে,
হঠাৎ কাছেই তারস্বরে গোটা কয়েক ঢেউ ডেকে উঠল। শেয়ালের ডাক গ্রামের মানুষের কাছে অজানা নয়, তবু আচমকা সেই শব্দে সাহেবের দুই পেয়াদা মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠল খানিকটা। জায়গাটার বিশেষ সুনাম নেই, ভূত প্রেতের আস্তানা এখানে। অজান্তেই রাম নাম বের হয়ে আসলো দুই পালোয়ানের মুখ থেকে। সামলে উঠে সরকি বাগিয়ে হেঁকে উঠতে লাগলো। তারপর অন্ধকারে মাথায় প্রচণ্ড আঘাতে দুজনে লুটিয়ে পড়ল মাটির ওপর। তারপর কিছুই আর মনে নেই তাদের। এদিকে দিনভর শিকার শেষে খানাপিনার পর জন ঘুমিয়ে পড়েছিল বেহুশ হয়ে। তার সেই ঘুম ভাঙতে যখন ওয়াটসনের কথা মনে পড়ল, তখন সন্ধে পার হয়ে গেছে। জন তাড়াতাড়ি তৈরি হয়ে বের হতে যাবে, এমন সময় পেছনে মাঠের দিক থেকে হঠাৎ গুলির শব্দ ভেসে এলো। ওয়াটসন সাহেবের পিস্তলের আওয়াজ চিনতে ভুল হলো না জনের। তখনই লোকজন নিয়ে এসে ছুটল মাঠের দিকে। হাতে গোটা কয়েক মশাল নিয়ে সবাই যখন শ্মশানের কাছে এসে পৌঁছালো, ওয়াটসন সাহেবের সঙ্গী দুই পেয়াদারও তখন জ্ঞান ফেরেনি। হাতের সুরকি হাতেই ধরা, মুখ থুবড়ে পড়ে আছে মরার মতো। অদূরে ওয়াটসন সাহেবের কাটা মুন্ডু, রক্তে ঠিক ঠিক করছে চারিদিক। নীলকুঠিতে সাহেব খুন, হইচই হয়েছিল কম নয়। থানার দারোগা, সদর থেকে বড় সাহেব ছুটে এলো সবাই। ওয়াটসন সাহেবের রক্ষী দুই পেয়াদাকে ধরে চালান দেওয়া হলো সদরে। ধরপাকড় হলো, কিন্তু কিনারা হলো না কিছুই। ওয়াটসন সাহেবের ধরের কোনো হদিশ মিলল না। তবে নীলকুঠি চলল আগের মতোই। ওয়াটসনের হঠাৎ এই মৃত্যুতে বলতে নেই বরং কিছু সুবিধাই হলো জনের। আগে মাথার উপর ওয়াটসন ছিল, এখন সে নিজেই সর্বেসর্বা। তবে সাবধান হলো এবার। ঘোড়া ছাড়া সে কোথাও বের হয় না, বেরোলেও ফিরে আসে সন্ধ্যার আগেই। তার একটা কারণ আছে। চাউর হয়ে গেছে ওয়াটসন সাহেবের ভূত নাকি সন্ধ্যের পরে মাঝে মাঝে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায় কুঠিবাড়ির মাঠে। আর ঘোড়ার উপর ওয়াটসন সাহেবের যে ভূতকে দেখা যায় তার মুন্ডু নেই। লোকে বলে ওয়াটসন সাহেবের সেই ভূত এখন তার সেই কাটা মুন্ডু খুঁজে বেড়ায়। ঘোড়ার দিকে গুজবে মোটেই কান দেয়নি জন, কিন্তু তারপর আর সে কথা ফেলতে পারল না। গ্রামের অনেকেই তো বটেই, এমনকি নীলকুঠির জোনা কয়েক কর্মচারীরও নজরে পড়েছে ব্যাপারটা। গভীর রাতে কখনো ঘোড়ায় চড়ে এক সাহেব দ্রুত গতিতে ছুটে যায় কুঠিবাড়ির মাঠ দিয়ে, আর যে মূর্তি ঘোড়ার উপর বসে থাকে তার মুন্ডু নেই। মুন্ডু ছাড়া এক প্রেত ঘোড়ায় চড়ে সারা মাঠ রাতের বেলায় দাপিয়ে বেড়ায়। ভয়ে কয়েকজন তো কাজ ছেড়েই পালালো। স্বভাবে বেপরোয়া হলেও জনের আবার ভূতের ভয় খুব। আর তার উপর সেদিন তারই গাফিলতির কারণে অপঘাতে মরতে হয়েছে ওয়াটসনকে। সময় মতো ঘুম ভাঙলে ঘোড়া নিয়ে ঠিক সময়ে হাজির হওয়া যেত নদীর ঘাটে, তাহলে এভাবে আর মরতে হতো না ওয়াটসনকে। রাতে জন তাই কুঠির বাইরে বের হওয়াই ছেড়ে দিল। তবু একদিন সামান্য ব্যতিক্রম হয়েই গেল। দাদন ধরাতে জন সেদিন পেয়াদা নিয়ে পাশের এক গ্রামে গিয়েছিল। কাজ শেষ হতে খেয়াল হলো
ইতিমধ্যে বিকেল পার হয়ে অন্ধকার নামতে শুরু করেছে। দেখে আর দেরি না করে ঘোড়া হাঁকিয়ে রওনা হয়ে পড়ল সেই দণ্ডেই। সঙ্গের লোকজন পেছনে পড়ে রইল। শ্মশান পার হয়ে যখন সে নীলকুঠির মাঠে এসে পড়ল, সন্ধ্যার অন্ধকার তখন বেশ ঘন হয়ে উঠেছে। অজান্তেই জনের বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। কোনো দিকে দৃষ্টিপাত না করে আরো দ্রুত গতিতে সে ঘোড়া ছোটালো। ইচ্ছা একদমে পৌঁছে যাবে সে নীলকুঠির চৌহদ্দির ভিতর। কিন্তু তার আগেই ঘটে গেল এক ভয়ানক ব্যাপার। জন তখন প্রচণ্ড বেগে ঘোড়া ছুটিয়ে তখন মাঠের প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। মাঠের মাঝে এক জায়গায় কিছু বুনো গাছের জটলা। হঠাৎ সেই গাছের আড়াল থেকে ঘোড়ার খুরের আওয়াজ তুলে হুড়মুড় করে বেরিয়ে আসলো এক ঘোড়সওয়ার মূর্তি, একেবারে জনের ঘোড়ার সামনে। সংঘর্ষ এড়ানোর জন্য লাগাম টানল জন। নিমেষে হাত চলে গেল কোমরের পিস্তলের কাছে। ততক্ষণে উল্টো দিকে সেই ঘোড়সওয়ার মূর্তি সামনে একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে সারা শরীর হিম হয়ে গেল জনের। সামনে ঘোড়ার পিঠে আর কেউ নয়, খোদ ওয়াটসনের মুন্ডুহীন প্রেতাত্মা। মুন্ডুটা না থাকলেও তার শারীরিক গঠন এবং পোশাক আশাক দেখে জন ভালোভাবেই বুঝল এটি ওয়াটসন। সেই পোশাক, ওয়াটসনের ঘোড়া চালানোর সেই রীতি দেখে জনের বুঝতে বাকি রইল না এই হলো ওয়াটসনের প্রেতাত্মা। হঠাৎ সেই প্রেতের গলার উপর একটা মুখের অবয়ব ভেসে উঠল। সেখানে একটা জ্বলন্ত চোখ। সেই চোখ কটমট করে তাকিয়ে আছে জনের দিকে। জনের হাতের পিস্তলটা হাতেই ধরা রইল। দারুণ আতঙ্কে তার সারা শরীর তখন হিম হয়ে গেছে, স্থির হয়ে গেছে চোখের পলক। কিন্তু সে কয়েক সেকেন্ড মাত্র, তারপরেই দারুণ আতঙ্কে কাঠ হয়ে জন ঘোড়া থেকে ঘুরে পড়ে গেল মাটিতে। জনের ঘোড়া অল্প সময় পরেই ফিরে এলো কুঠির আস্তাবলে। পিঠে সাহেব নেই। তাই দেখে কুঠির সবাই বেজায় ঘাবড়ে গিয়ে ছুটল তার খোঁজে। ছোট সাহেবের হদিশ পেতে তাদের আর দেরি হয়নি। এরপর আগাছা সেই জঙ্গলের পাশে চিৎপাত হয়ে পড়ে আছে জন। জ্ঞান না ফিরলেও শ্বাস বইছে। ধরাধরি করে সাহেবকে এবার নিয়ে আসা হলো কুঠিতে। খানিক বাদে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু রীতিমতো ভুল বকতে শুরু করলো। রাতটা অপেক্ষা করে পরদিনই তাকে নিয়ে যাওয়া হলো সদরে। সেখানে তার সুস্থ হয়ে উঠতে লাগলো প্রায় দিন 7। আর তারপরই সোজা পাড়ি দিয়েছিলেন কলকাতায়। আর কোনোদিন নীলকুঠিতে ফেরেননি। শোনা যায় এরপর হাজিপুরের নীলকুঠি বেচে দেওয়ার চেষ্টা হয়েছিল বিস্তর, কিন্তু খদ্দের জোটেনি। সুতরাং হাজিপুরের নীলকুঠি উঠে গেল তারপর। কিন্তু ওয়াটসন সাহেবের ভূতের গল্পটা রয়ে গেল। সাহেবের স্বভাব নাকি মরার পরেও যায়নি। এখনো সে পোড়া ভাঙা নীলকুঠির কয়েদখানায় দিন দুপুরে শ্যামচাঁদ হাতে হম্বিতম্বি করছেন, আর রাত হলেই ঘোড়ায় চেপে টহল দিয়ে বেড়ায় নীলকুঠির মাঠে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প নীলকুঠির সাহেব ভূত। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।